প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজকে আমরা আলোচনা করব পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হলো হাইব্রিডাইজেশন বা অরবিটালের সংকরণ নিয়ে। দেখো তাহলে হাইব্রিডাইজেশন বা অরবিটাল অর্থাৎ সংকর অরবিটাল বা সংকরায়ন কী জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করি। মনে রাখবা যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির বা প্রায় সমশক্তির অরবিটাল পরস্পর কী হবে? মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক হাইব্রিড অরবিটাল উৎপন্ন করার যে প্রক্রিয়া তাকেই মূলত বলা হয় কি? সংকরণ বা হাইব্রিডাইজেশন। কি বললাম? কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক হাইব্রিড অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে কী বলা হয়? সংকরণ বা হাইব্রিডাইজেশন। খেয়াল করে বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে তোমাকে বলছে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল কোথায়? কোনো পরমাণুর যোজ্যতা স্তরের। খেয়াল করো, যদি কোনো পরমাণুর যোজ্যতা স্তরের আমরা যদি একটা এস অরবিটাল নেই, এক্স ওয়াই জেড, দেখো এস অরবিটাল আকৃতি তোমরা জানো বর্তুলাকার, একটি এস অরবিটাল প্লাস আমরা নিলাম পি অরবিটাল। খেয়াল করো, এক্স ওয়াই জেড, তাহলে এখানে আমরা নিলাম পি এক্স। তাহলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল, একটা এস অরবিটাল আর একটা কি নিলাম? পি অরবিটাল, তারা পরস্পর কী হবে? মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক, অর্থাৎ তাদেরকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তারা ভিন্ন শক্তির। এখন আমরা যে হাইব্রিড অরবিটালগুলি পাবো তাদের প্রত্যেকের কি শক্তি সমান। এটা দেখো এখানে আমরা নিয়েছিলাম একটা এস আর একটা কি পি অরবিটাল। পি অরবিটাল তিনটা তোমরা জানো, পি এক্স, পি ওয়াই এবং কি পি জেড। তাহলে মানে এক্ষেত্রে আমরা নিলাম কি? পি এক্স। তাহলে একটি এস অরবিটাল আর একটি পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন হাইব্রিড অরবিটাল তৈরি করলো কয়টা? দুইটা। তাহলে এই হাইব্রিড অরবিটাল উৎপন্ন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় সংকরায়ন অথবা হাইব্রিডাইজেশন। দেখো ডেফিনেশনটা আর একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পর কী হবে? মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক বলা হচ্ছে কেন? কারণ এখানে অরবিটাল অংশগ্রহণ করেছে কয়টা? দুইটা। এই জন্য বলা হচ্ছে কি সমসংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি করবে। সমশক্তি সম্পন্ন, কারণ এখানে প্রত্যেকটার শক্তি হলো কি? সমান। এই জন্য বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কি? সংকরণ বা হাইব্রিডাইজেশন। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো সংকরণ তোমরা মনে রাখবা, সংকরণ বিভিন্ন ধরনের হতে পারে। আমরা সংকরণের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এটা মুছে ফেলি। খেয়াল করো, সংকরণের প্রকারভেদ তোমরা জানো বিভিন্ন ধরনের সংকরণ হতে পারে। এক নম্বর যেমন এসপি সংকরণ, তারপরে sp2 সংকরণ, তারপরে sp3 সংকরণ, একইভাবে sp3d সংকরণ, sp3d2 সংকরণ, sp3d3 সংকরণ বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে দেখো আমরা এখানে কয়েকটা লিখলাম, sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3। তাহলে দেখো এই যে বিভিন্ন ধরনের সংকরণ হয়, তাহলে প্রথমত আমাদের জানা উচিত যে কোন যৌগে কোন সংকরণ ঘটবে সেটা আমরা কিভাবে জানতে পারি। দেখো সেটি জানার জন্য আমরা সহজ একটি সূত্র শেখার চেষ্টা করব। একটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজে কোন একটা যৌগে কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। খেয়াল করো, সূত্রটা হলো আমরা যদি বলি x সমান হাফ b প্লাস m মাইনাস c প্লাস a। খেয়াল করো, এটা একটা ফর্মুলা। আমরা এই ফর্মুলার সাহায্যে কোনো একটা যৌগে বিদ্যমান কেন্দ্রীয় পরমাণুর সংকরণ আমরা বের করার চেষ্টা করব বা সংকর অরবিটাল চিহ্নিত করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা এখানে যে রাশিগুলি আছে তাদের প্রত্যেকটা কে কী নির্দেশ করে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। মনে রাখবে এখানে বি মানে কি? ভি মানে হলো
কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ভি মানে কি বললাম? কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। আর এক্ষেত্রে এম মানে কি? এম মানে হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। কি বললাম? এম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। আর এক্ষেত্রে সি মানে কি? সি মানে হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা। একইভাবে এ মানে হলো অ্যানায়নের চার্জ সংখ্যা। খেয়াল করো, আমরা একটু লিখে নিলাম এখানে প্রত্যেকটা রাশি কে কী নির্দেশ করে সেটা আমরা একটু দেখে নিলাম। আবার বলতেছি, ভি মানে এখানে বি মানে হলো কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। আর এম মানে হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। এখানে সি মানে হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা। এ মানে হলো কি? অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে খেয়াল করো, যদি মনে রাখবা এক্ষেত্রে যদি এক্স এর মান, ভালোভাবে খেয়াল করবা, এক্স এর মানের উপর নির্ভর করে আমরা আসলে সংকরণ উল্লেখ করতে পারি। যেমন এক্স এর মান যদি 2 হয়, ভালোভাবে খেয়াল করবা, এক্স এর মান এক্স সমান সমান কি বললাম? এক্স সমান যদি 2 হয় মনে রাখবা তাহলে এসপি সংকরণ। এক্স এর মান যদি 2 হয় তাহলে কোন সংকরণ হবে? এসপি সংকরণ। কারণ এখানে 2 আর এখানে দেখো একটা এস একটা পি, সংখ্যা হলো কত? 2। এই জন্য আমরা বলছি এক্স এর মান যদি 2 হয় তাহলে কোন সংকরণ হবে? এসপি সংকরণ। একইভাবে এক্স এর মান যদি 3 হয় মনে রাখবা sp2 সংকরণ। একটা এস দুইটা পি, সংখ্যা হলো 3। এই জন্য এক্স এর মান যদি 3 হয় তাহলে আমরা বুঝে নেব কি? sp2 সংকরণ। একইভাবে খেয়াল করো, এক্স এর মান যদি 4 হয় তাহলে sp3 সংকরণ। একইভাবে আমরা যদি চিন্তা করি এক্স এর মান যদি 5 হয় sp3d সংকরণ। একইভাবে এক্স এর মান যদি 6 হয় তাহলে sp3d2 সংকরণ। একইভাবে এক্স এর মান যদি কত 7 হয় তাহলে sp3d3 সংকরণ। ক্লিয়ার? তাহলে এক্স এর মানের উপর ভিত্তি করে কোনো একটা যৌগে কোন ধরনের সংকরণ হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। দেখো, তাহলে আমরা একটু মুছে ফেলি। দেখো, আমরা এখন বিভিন্ন যৌগের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন তোমাকে বলা হলো যে মিথেন, তাহলে মিথেন অণুতে কোন ধরনের সংকরণ ঘটে সেটা আমরা যদি জানার চেষ্টা করি, তাহলে দেখো এখানে এক্স আমরা সূত্রটা যদি ব্যবহার করি মিথেন অণুর ক্ষেত্রে, তোমরা জানো এখানে কেন্দ্রীয় পরমাণু কে? কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। হ্যাঁ, তোমরা জানো যার একটা অণুতে বিদ্যমান দুটি পরমাণুর মধ্যে যার কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ যার যোজনী বেশি, আমরা মানে সহজে মনে রাখবো যার যোজনী বেশি সে হলো কি? কেন্দ্রীয় পরমাণু। এখানে কার্বনের যোজনী তোমরা জানো 4, হাইড্রোজেনের যোজনী কত? 1। এই জন্য কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন। তাহলে আমরা সংকরণ বের করবো শুধুমাত্র কার? কেন্দ্রীয় পরমাণু সংকরণ আমরা বের করতে পারি। তাহলে আমরা ফর্মুলাটা ব্যবহার করি, এক্স সমান সূত্রের হাফ আছে হাফ দিলাম। এখন বির জায়গায় এখানে কি লিখবো? বি, দেখো বি মানে বলছি কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে কার্বনের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে? তোমরা জানো 4টি ইলেকট্রন। প্লাস এম কি নির্দেশ করে? এম কি বলছি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। খেয়াল করে বিষয়, তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। তাহলে এম এর জায়গায় আমরা লিখবো কত? 4। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়ন তো এখানে নেই, এখানে কোনো প্লাস অথবা কি মাইনাস নেই, তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে খেয়াল করো এক্স সমান, তাহলে আমরা কি পেলাম? এখানে 8, এখানে 2, তাহলে আমরা কত? 4। অর্থাৎ এক্স এর মান যদি 4 হয় তাহলে কি বলেছি? যে sp3 সংকরণ। কোন ধরনের সংকরণ হবে? sp3 সংকরণ। তাহলে খেয়াল করো এভাবে এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ধারণ করে ফেলতে পারি। এখন আসো আমি যদি তোমাদেরকে বলি আরেকটা যৌগ আমরা নেই, যেমন
H2O পানি। এখন পানিতে কেন্দ্র পরমাণুকে অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেনের সংকরণ কী হবে সেটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমাদের সূত্র ছিল X সমান হাফ, তাহলে বি মানে কি কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তিযুক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু, তার সর্বশেষ শক্তিযুক্ত ইলেকট্রন আছে 6টি, আমরা লিখলাম 6। তার সাথে যুক্ত একযোজী পরমাণু আছে কয়টি? 2টি, আমরা লিখলাম 2। তাহলে আমরা পাবো 8/2 সংখ্যা হলো কত? 4, অর্থাৎ sp3 সংকরণ। ক্লিয়ার বিষয়টা? এখন আসো আমরা আরও কয়েকটা যৌগ নিয়ে প্র্যাকটিস করি। যেমন তোমাকে বলা হলো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কোন ধরনের সংকরণ বিদ্যমান? যদি আমরা এটা দেখার চেষ্টা করি, তাহলে এখানে বেরিলিয়াম X সমান হাফ, কেন্দ্রীয় পরমাণু কে বলো তো? বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের সর্বশেষ শক্তিযুক্ত ইলেকট্রন কয়টা আছে? 2টি। তার সাথে একযোজী পরমাণু কয়টা আছে? 2টি, আমরা লিখলাম 2। তাহলে এখানে কত হচ্ছে? 4/2 সংখ্যা কত? 2। তাহলে X এর মান যদি 2 হয় কোন সংকরণ? sp সংকরণ। ক্লিয়ার বিষয়? তাহলে এভাবে দেখো আমরা বিভিন্ন যৌগের কেন্দ্র পরমাণুর কোন সংকরণ ঘটে সেটা আমরা